প্রচল কথা, অমূল্য ধন। সে অনেক দিনের কথা। তখনও কত কত গ্রামে নিয়মিত হরিসভা বসত। হরিনাম সংকীর্তন, রামায়ণ কথা, ভাগবত পাঠ শুনতেন শ্রোতারা। বিশেষ করে কোনো সম্পন্ন পরিবারের উৎসবে এসব লেগেই থাকত। গাছপালায় ঘেরা সবুজ পরিবেশ, মেঠো রাস্তা, ধান ক্ষেত, সর্ষে ফুলের ক্ষেত, এ ছিল গ্রামবাসী মানুষের প্রাকৃতিক ধন। গরিব দুঃখীও ছিল, ধনীও ছিল। অভাব ছিল, সেই সঙ্গে যাদের অনেক আছে তাদের দান ধ্যানও কম ছিল না। গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের কাছাকাছি ছিল এক পর্ণকুটির। এক অতি দরিদ্র দম্পতি সেখানে থাকত। কয়েক কাঠা জমিতে যা ফসল হতো তাই দিয়েই তাদের চলে যেত। দরিদ্র দম্পতির কোনো চাহিদা ছিল না, ছিল সন্তোষ। তাদেরই সন্তান, নাম রাখা হলো হরি। উন্মুক্ত প্রকৃতির কোলে একটু একটু করে স্বাস্থ্যবান শিশুটি বড় হচ্ছিল বাবা মার স্নেহ যত্নে। বিধি বিরূপ হলেন। এক ঝড় বৃষ্টির রাতে কুটির ভেঙে পড়ায় দুজনেই চোখ বুজল। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেল 3 বছরের শিশু হরি। সেদিনই জঙ্গলের পথ ধরে চলেছিল ডাকাতের দল। তারা ওই অসহায় ফুটফুটে শিশুটিকে তুলে নিল। মায়ায় পড়ে গেল ডাকাতের সর্দার। জঙ্গলের শিশুটিকে রেখে তারা ডাকাতি করত। কিছু ধন পেলে খাওয়া দাওয়া ভালোই চলত। ধীরে ধীরে বাড়তে লাগলো শিশু। কৈশোর থেকে যৌবনে, সুঠাম দীর্ঘ শরীর, অসীম সাহস, অমেয় বল, অথচ মুখখানি সরলতা মাখানো। ডাকাতদের রাতের ক্রিয়াকলাপ শুনে ছেলেটির ভেতর কেমন যেন অব্যক্ত বেদনা জাগত। মানুষ মানুষকে হত্যা করে, উল্লাস করে, ডাকাতির ধন নিয়ে মারামারিও হয়। ওকে তখনও সর্দার ডাকাতিতে ডাকেনি। সে নিশ্চিন্তে কুটিরে কখনো ঘুমায়, কখনো জেগে জেগে কত কি ভাবে। কি করে এদের দলে এলো তাও সে জানে না। শিক্ষা দীক্ষা কিছু নেই, কেবল কৃপাণ আর লাঠি চালনা শিখেছে। ইতিমধ্যে অঘটন ঘটল। ডাকাতিতে গিয়ে ডাকাতের দল আর ফিরে এলো না। হয় তারা ধরা পড়ে বন্দী হয়েছে, অথবা প্রাণে মরেছে। জিজ্ঞাসাবাদও করা চলবে না। কিন্তু দিন যে চলে না, ফলমূলও ভালো জুটছে না। একদিন মনস্থির করে হরি গ্রামের দিকে রওনা হলো। নতুন চোখে দেখতে লাগলো গ্রামের শান্ত নিশ্চিন্ত জীবনকে। প্রথম দিন খাবার মিলল না, পুকুরের জল খেয়ে গাছতলায় ঘুমিয়ে কাটালো। পরদিন শুনল গ্রামের লোক বলাবলি করছে সকালে জমিদার বাড়িতে ভোজ, সকলেই ভালো মন্দ খেতে পাবে। বিকেলে পাঠ হবে খোলা মাঠে, পাঠ করবেন কোনো নামকরা পণ্ডিত মশাই। সকালের খাওয়াটা একেবারে জব্বর খাওয়া। জীবনে এত ভালো ভালো জিনিস হরির চোখেও দেখেনি, খায়ও নি। জমিদার বাড়ির চারিদিকটা বেশ ঘুরে দেখল। তারপর বাইরে এসে গাছের তলায় ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে যখন উঠল তখন সন্ধ্যা। মনে পড়ল কি একটা যেন পাঠের কথা শুনেছিল। ধীর পায়ে গিয়ে সে বহু মানুষের ভিড়ে জায়গা করে বসে পড়ল। চারিদিকে তাকিয়ে দেখল অখণ্ড মনোসংযোগের সঙ্গে সকলেই পণ্ডিত মশাইয়ের কথা শুনছে। পাঠ অনেকটাই এগিয়ে গেছে। কি পড়া হচ্ছে, কার কথা বলছেন কত কিছুই তার মাথায় ঢুকল না। কিন্তু যেই নানা রকম অলঙ্কারের বর্ণনা তার কানে গেল, সে নড়ে বসল। মনে পড়ল ডাকাতরা কত মণি মাণিক্য সোনা রূপো নিয়ে আসতো, ভাগ করত। তারপর আনন্দে ফুর্তি করে হরিণ মেরে খেত। আহ, সে যদি অলঙ্কার পায় সেগুলি নিয়ে ধনী হয়ে যাবে, আর চুরি ডাকাতি করতে হবে না। এবার সে অখণ্ড মনোযোগ দিয়ে শুনতে লাগলো দুটি বালকের কথা। একজনের অঙ্গ মেঘের মতো নীল, আরেকজন গৌর বর্ণের। তারা দুটি ছোট ছেলে,
গরু চড়াতেও পারে না। ছোট বলে বাছুরদের নিয়ে ঘোরে, বাছুরদের ঘাস জল খাওয়ায়, তাদের সঙ্গে খেলা করে। ছেলে দুটির সঙ্গে অন্যান্য রাখাল বালকও থাকে, তবে কোনো কোনো সময় তারা একলাও ঘুরে বেড়ায়। এইবার ছেলে দুটির ভুবন মোহন রূপ এবং তাদের অঙ্গের অলঙ্কারের বর্ণনা করতে লাগলেন পাঠক। দুজনেরই পায়ে রত্নখচিত মল, পা দুখানি স্থলপদ্মের মতো রক্তিম। নীল বর্ণের বালকের পরনে মূল্যবান পীতাম্বর, আর শ্বেতবর্ণের বালকের পরনে লীনাম্বর। কোমরে তাদের সোনায় গাঁথা মণিমুক্তোর গোট বা কোমরবন্ধ, গলায় একজনের কৌস্তব মণি দুলছে। সে মণির তেজে সূর্য ম্লান হয়। দুটি ছেলের গলাতেই নবরত্নের উজ্জ্বল মালা বিদ্যুতের মতো শোভা পাচ্ছে। কোমল দুটি হাতে সোনার কঙ্কন, নীলমণির মতো যার গায়ের রং, তার গলায় বাঘনখ পরানো। দুজনের মাথা ভর্তি কালো কুঞ্চিত কেশের রাশি, মাথায় চূড়ামণি। নীল ছেলের মাথায় ময়ূরের পাখা গোজা, অন্যজনের পাগড়ির ওপর মণি দুলছে, একজনের হাতে আবার সোনার বাঁশি। হরির সরল চোখ দুটো ক্রমেই বড় হচ্ছে। ওহ, ছেলে দুটিকে পেলে সব মণিমুক্তোর অলঙ্কার নিয়ে নেব, আর আমায় চুরি করতে হবে না। তার মাথায় তখন ওই অদ্ভুত ছেলে দুটির কথা ঘুরতে লাগলো। বাকি পাঠ আর মাথায় ঢুকলো না। এদিকে সেদিনের মতো পাঠ শেষ হলো। প্রচুর অর্থ জিনিসপত্র দান পেয়েছেন পণ্ডিত মশাই। সেগুলো বেঁধে নিয়ে অন্ধকারেই তিনি গ্রামের দিকে রওনা দিলেন। গ্রামে তিনি কয়েকদিনের অতিথি। পাঠ শেষ হলেই দূর গ্রামে নিজের ঘরে ফিরবেন। অনেক কিছু পেয়েছেন, আনন্দে পথ চলছেন। হঠাৎ তার কাছে অন্ধকার ফুঁড়ে এক মূর্তি দাঁড়ালো। বেশ লম্বা চওড়া চেহারা। তাকে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, আচ্ছা, যে ছেলে দুটির কথা বলছিলেন তারা থাকে কোথায়? এবার অবাক হবার পালা পণ্ডিত মশাই। তিনি বলেন, বাবা, তারা তো সর্বত্রই থাকেন, খুঁজলেই এখানেই পাবে। আজও তারা গরু চড়িয়ে লীলা করেন, কোনো কোনো ভাগ্যবাণী দেখিবারে পায়। এবার অধৈর্য হলো হরি। ছুরিটা বার করে ভয় দেখাবার জন্য বলে, শিগগিরই বলুন তাদের গায়ে কি কি অলঙ্কার আছে। পণ্ডিত মশাই ভাবেন, আচ্ছা, বোকার পাল্লায় পড়া গেছে, ছুরিও বার করেছে, চোর ডাকাতি হবে। নিজেকে সামলিয়ে কোমল কণ্ঠে বলেন, দেখো বাবা, বইটা তো বাড়িতে রেখে এসেছি, আমার সঙ্গে চলো, তোমায় বই পড়ে দেখে শুনিয়ে দেবো। হরি চলল পণ্ডিতের সঙ্গে। বাড়ি পৌঁছেই পণ্ডিত মশাই তাড়াতাড়ি ভাগবত বার করেন, পড়তে থাকেন। শ্রীকৃষ্ণ বলরামের অপরূপ রূপের কথা, তাদের কানের মকর কুণ্ডল, কেয়ূর কঙ্কন, বৈজয়ন্তী ও গুঞ্জামালার কথা। ফুলের সাজের কথাগুলো হরির কানেই ঢুকছে না, তবে চেহারার বর্ণনা শুধু মনে মনে ছবিটা বেশ এঁকে নিয়েছে। তাদের পায়ের নুপুর, মাথার চূড়া মণিমাণিক্য ঝলমল করে, সব তার মনে গেঁথে গেছে। এখন শুধু জানতে হবে কোন পথ ধরে তারা আসবে। আতপাগল অথচ দীর্ঘদেহী, আর চোখে দেখে নেন পণ্ডিত, অর্থাৎ এটি একটি মূর্খোত্তম। কোনো দিন ভাগবতের গল্পও শোনেনি, তাই বলেন, সোজা চলতে থাকো, দেখবে একটা রাস্তা বনের দিকে গেছে, সেখানে বড় বড় গাছ, পাহাড়ের টিলা, ঝর্ণা আছে, দুদিকে কদম গাছও দেখতে পাবে। ওই পথ দিয়েই মাঝে মাঝে দুই ভাই গরু চড়িয়ে ফেরে, তবে রোজই তারা এক পথে আসবে না, তোমাকে ধৈর্য ধরে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। হরি সব শোনে, তারপর হঠাৎই চলতে শুরু করে বনের পথে। কতক ভাবেন, বাপরে, পাঠ শেষ করেই চলে যেতে হবে, নয়তো কিছু না পেয়ে দুদিনের পরে ফিরে এসে আমাকেই মেরে ফেলবে। হরির মন একাগ্র। প্রথম দিন সে নদীর জল আর গাছের দু একটা ফল খেয়ে এক মনে ছেলে দুটির কথা চিন্তা করতে লাগলো। খুব সুন্দর 4-5 বছরের ছেলে, বাছুর নিয়ে চড়াতে যাবে,
চোখ বুজে অলংকারের কথা ভাবতেই যেন মনের মধ্যে আলো চমকে ওঠে। তারপর ভাবতে থাকে, কিভাবে মুখোমুখি হবে? যদি ভয় পেয়ে পালিয়ে যায়? আচ্ছা, গাছের ওপর বসে অপেক্ষা করলে কি হয়? হয়তো গাছ থেকে নামবার আগেই তারা চলে যাবে। যদি হঠাৎ ওপর থেকে লাফিয়ে পড়ে সামনে দাঁড়াই? এইরকম কত চিন্তাই তার মাথায় ঘুরছে। সারা রাত চোখ বন্ধ করলেই ছেলে দুটিকে যেন দেখতে পাচ্ছে। অলংকারে ঝলমল করা দুটি বালক, বেশ লাগছে ভাবতে। কখনো মনে হচ্ছে নুপুরের ধ্বনি শুনছে, কখনো খুব মৃদু সুরে বাঁশির আওয়াজ। আরে, রাত্রেও কি ওরা ঘুরে ঘুরে বেড়ায়? এইভাবে 3 দিন কাটল। এক চিন্তায় ডুবে আছে হরির মন। এমনকি খাবার কথাও মনে থাকছে না। রত্ন পাবার লোভে মন মগ্ন। থেকে থেকেই ছেলে দুটির ছবি ভেসে ওঠে, কল্পনা আর অপেক্ষা। 4 দিনের পর সন্ধেবেলা হঠাৎ যেন কানে এক মধুর বাঁশির আওয়াজ এলো। গাছের ওপর থেকে চুপিসারে নামলো হরি। রাত জাগা লাল চোখ নিয়ে পথের দিকে তাকালো। ওই তো আসছে। আহ, কি সুন্দর চেহারা! পদ্মের পাপড়ির মতো চোখ। ওই তো একজনের হলুদ রঙের কাপড় আর আরেকজনের নীল। একজনের মাথায় ময়ূর পাখা। দুজনেরই অঙ্গ মণিমুক্তার আবরণে ঝলমল করছে। আলো ঠিকরে আসছে। ওহ, কত রত্ন! এইবার সে এগিয়ে গিয়ে ছেলে দুটির কাছে দাঁড়ালো। মুখটা কঠিন করে বলল, কিছু বলবো না, চুপচাপ অলংকারগুলো খুলে দিয়ে দাও দেখি। নীলবর্ণের বালক দুষ্টু হাসি এসে বলল, কেন দেব? এগুলো তো আমাদের মায়েরা পরিয়ে দিয়েছে। তবে রে, বলে হরি ছেলেটার হাত ধরল। ধরতেই কি একটা অভূতপূর্ব আনন্দের বিদ্যুৎ খেলে গেল তার সারা দেহে মনে। আস্তে আস্তে হাত ছেড়ে মুখের দিকে চাইল। আহা, কি সুন্দর পদ্মপলাশ নয়ন, মধুর হাসি। আবার হেসে ছেলে দুটি বলল, তোমায় কেন আমরা আমাদের অলংকার দেব? আমাদের মায়েরা কত যত্ন করে সাজিয়ে দেন রোজ। তোমার কত অলংকার দরকার? হরির যেন ধীরে ধীরে চৈতন্য হলো। এরা কারা? এদের অঙ্গ থেকে অলংকার খুলে নেব? এদের দেখেই তো প্রাণ ভরে যাচ্ছে। দুটি ছেলে ওর দিকে তাকিয়ে হাসলো। কি ভেবে তারা বলল, শোনো, আমাদের বাড়িতে অনেক অলংকার আছে, তোমায় আমরা অলংকার খুলে এখনই দিচ্ছি। এবার ওরই হাত জোর করে বলল, এই অলংকার বিক্রি করতে গেলে আমায় চোর বলে ধরবে, যদিও আমি চুরি করে ছিনিয়ে নিতেই এসেছিলাম। কে কার কথা শুনে দুজনেই অলংকার খুলে হরির গামছার পুটলিতে ফেলে দিল। তখন হরি বলল, দেখো, অলংকার তোমরা দিলে নিলাম, কিন্তু কথা দিতে হবে, যখনই আমি এখানে আসবো তোমাদের দুজনকে যেন দেখতে পাই। ছেলে দুটি হেসে বলল, তোমার কথা আমাদের মনে থাকবে, আমাদের ডাকলেই তুমি দেখা পাবে। ওহ, তোমাদের নামটাই তো জানি না। আমাদের নাম কৃষ্ণ বলরাম। অলংকারে পুটলি নিয়ে ছুরিটা কোমরে গুজে হরি ছুটতে লাগলো পণ্ডিত মশাইয়ের বাড়ির দিকে। ভাগ্যিস পণ্ডিত মশাই জায়গাটা বলে দিয়েছিলেন। নদীর ধার, দুপাশে ছোট ছোট পাহাড়, মাঝে পথ। হরিকে দেখে পণ্ডিত মশাই ভয়ে প্রাণ উড়ে গেল। এই সবে গোছগাছ সেরে রওনা হচ্ছিলেন, কিন্তু কই, হরির মুখে তো কোনো কঠিন ভাব নেই। এমনিতেই ছেলেটার চেহারা সুন্দর, আর যেন অপরূপ লাগছে। লাবণ্য যেন ঝরে পড়ছে। এমন বোকা ছেলেটা কি আমায় মারতে আসছে? ভয়ে আশঙ্কায় কাঁপছেন পণ্ডিত। ছেলেটা কাছে এসে গামছা খুলে অলংকার দেখালো। পণ্ডিত মশাইয়ের চোখ ঝলসে গেল। এ কি দুর্লভ অলংকার! এসব কোথায় পেলে বাবা? হরি বলল, কেন? আপনিই তো ছেলে দুটির সন্ধান দিলেন, তারা আমায় এগুলো দিয়েছে, এর থেকে অর্ধেক আপনি নিন। এবার পণ্ডিত মশাই স্তব্ধ হবার পালা। তার দু চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। এত বছর ভাগবত পাঠ করে তার যা হয়নি, এই চোরটার 3 দিনে তা হয়ে গেল। তাও তিনি তো ঠিক জায়গাও বলেননি। সর্বব্যাপী প্রভু তার দেখানোর স্থানেই এসেছেন। এবার হরিকে তিনি বলেন, ও অলংকার আমার চাই নে, তুই ছেলে দুটিকে একবার আমায় দর্শন করাতে পারবি?
হরি বলে, কেন পারবো না? আগামীকাল সন্ধ্যার সময় আপনাকে নিয়ে যাব। পণ্ডিত বসে পড়েন মাটিতে। এ কি অভাবনীয় ব্যাপার! অলংকারগুলো তো মিথ্যে কথা বলে মনে হয় না। পরের দিন হরি এলো। পণ্ডিত মশাইকে নিয়ে এলো তারই বলে দেওয়া জায়গায়। এসে দাঁড়াতেই নুপুরের আর বাঁশির মধুর ধ্বনি। হরি বলল, শুনতে পাচ্ছেন পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই কিছুই শুনতে পাচ্ছেন না, মাথা হেঁট করে দাঁড়িয়ে আছেন। ওই যে ওরা এসে গেছে দুজনেই, দেখতে পাচ্ছেন পণ্ডিত মশাই? পণ্ডিত মশাইয়ের চোখে জল। হরির হাত ধরে বলছেন, ওরে হরি, আমায় একবার দেখা, নইলে এখানে প্রাণত্যাগ করব। হরি তখন এগিয়ে যায়, বলে, পণ্ডিত মশাই কেন তোমাদের দেখতে পাচ্ছেন না? কৃষ্ণ বলেন, ওর চিত্ত তো তোমার মতো শুদ্ধ ও একাগ্র হয়নি, তাই দেখতে পাচ্ছেন না। এক কাজ করো, তুমি ওকে ছুঁয়ে আমাদের ছো। হরি তো অবাক। সে চোর, গয়নার লোভে এসেছিল, আর পণ্ডিত মশাই কত বড় বিদ্বান। যা হোক, কৃষ্ণের কথা মতো হরি ছুঁয়ে থাকলো দুজনকে। এবার শ্যামল বংশীধারী, ময়ূর মুকুট পরা, গুঞ্জামালা, বৈজয়ন্তী মালায় ভূষিত শ্রীকৃষ্ণ বলরামকে নিয়ে পণ্ডিত মশায়ের দৃষ্টিপথে এলেন। ধন্য হলেন পণ্ডিত। আর হরির কি হলো? পরের দিন হরি গয়নার পুঁটলিটি তুলে দিল কৃষ্ণের হাতে। বলল, তোমরা কে আমি জানি না, পণ্ডিত মশাই বলেছেন তোমরাই ভগবান। আমি গয়নার লোভে এসে তোমাদের পেলাম, এবার শুধু তোমাদের পাওয়ার লোভেই মন অস্থির হয়েছে। হাসলেন কৃষ্ণ। দেখো হরি, এইবার ওই নদীর তীরে আমার নাম জপ করে তপস্যা করো। তোমার লোভী একাগ্র মনটি আমার বড়ই প্রিয়। হরি তাকে আর কাউকে দেখতে পেল না। এবার কি তবে মনের ভেতরেই খুঁজতে হবে?